হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা জেনারেল নলেজের জন্য পড়ব এবং ক্লাস 10-এরও ইতিহাস পড়তে অনেক হেল্প হবে। ক্লাস 10-এর লাস্ট 3টে চ্যাপ্টার এটা রিলেশন, মানে এইটা রিলেটেড। এবং চাকরি পরীক্ষায় বিভিন্ন চাকরি পরীক্ষায় ইতিহাসের তো 50-টা কোয়েশ্চেন দিয়ে দিই। বিসিএসের প্রিলি পরীক্ষায় 50টা, এনটিপিসি রেল পরীক্ষায় প্রিলিতে প্রায় 30টা ইতিহাসের কোয়েশ্চেন। তো মহাত্মা গান্ধী থেকে 5-6টা কোয়েশ্চেন একদম অবধারিত করবে, আর এইটাকে কন্ট্রোল করতে হবে। ইতিহাসের সব চ্যাপ্টারের রিলেশন আছে আর, মানে যখনই আমি ইতিহাসটা 1880 থেকে 1947 অব্দি ইন্ডিয়ার ইতিহাসটা পড়ব, তখন মহাত্মা গান্ধী এসছে সব কিছুতেই ওই ম্যান। তাহলে ওর জীবনীটা যদি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত 1947 অব্দি পড়তে থাকি, তাহলে আস্তে আস্তে একটা কনসেপশন ইতিহাসে চলে আসবে। যেমন আমার ফিজিক্স পড়ি, যেমন কেমিস্ট্রি পড়ি, অঙ্ক করি, ঠিক তেমনি ইতিহাসটা মানে বাইরের থেকে আমরা কোয়েশ্চেন করবো না, ছুঁয়ে খাপছাড়া কোনো কিছু করবো না, একটা সুর আসবে ইতিহাসে। আমি এখন থেকে আজকে মহাত্মা গান্ধী 1, মহাত্মা গান্ধী 2, মহাত্মা গান্ধী 3, একদম 1948-এর 30 জানুয়ারি অবধি, যেদিন গান্ধীজির মৃত্যু হয়েছিল, সেই দিন পর্যন্ত আমি সিরিয়াল ক্লাস দিতে থাকবো। 4টা ক্লাস হইতে পারে, 5টা ক্লাস হইতে পারে। ছোটো ক্লাসের জন্য আমি ছোট ক্লাস দেবো। আজকে আমার মূলত গান্ধীজির জন্ম থেকে সাউথ আফ্রিকা থেকে যখন ইন্ডিয়াতে আরও ঘুরে আসে, মানে সাউথ আফ্রিকায় জীবনযাপন, সাউথ আফ্রিকায় ওর কীর্তিকলাপ, আর সাউথ আফ্রিকা থেকে যতদিন পর্যন্ত ইন্ডিয়াতে রিটার্ন করেছিল 1915 সালের 9 জানুয়ারি, যেটা আমাদের ইন্ডিয়ান এনআরআই ডে হচ্ছে নন রেসিডেন্ট ইন্ডিয়ান ডে, এনআরআই ডে, যেটা 9 জানুয়ারি অটল বিহারী বাজপেয়ী যখন 2003 সালে এটা চালু করেছে ডেটা। গান্ধীজি যখন সাউথ আফ্রিকা থেকে গোপালকৃষ্ণ গোখলে, মহামতি গোখলে বলা হয় ওনাকে, ওনার আবেদনে যখন আবার ঘুরে ইন্ডিয়াতে আসে, তো ততদিন পর্যন্ত গান্ধীজির ক্রিয়াকলাপ, জীবনযাপন প্রণালী বা পার্সোনাল জীবনযাপনও আমরা পড়ব, পুরো সুর আসবে এটা। এবং স্টুডেন্টরা তোমরা তাৎক্ষণিক বক্তৃতা দেবে, লেখার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে লিখবে, ছোটো তথ্যগুলো লিখবে, সালগুলা, কিন্তু তারপর আর ডিটেলসে কোনো কিছু রচনা প্যারাগ্রাফ টাইপের করার দরকার নেই। ছোটো তথ্য সিরিয়াল লিখতে হবে, সিরিয়াল, সাল ওয়াইজ, মানে একদম কোনো সাল জাম্প যেমন না হয়, এইভাবে খাতায় সাজাবে তোমরা। আর তাৎক্ষণিক বক্তৃতা দিবে, বন্ধুর কাছে তাৎক্ষণিক বক্তৃতা দিবে, বাড়িতে দিবে, 15 আগস্টের দিনে একবার দিবে। এটা দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমার কণ্ঠে চলে আসবে, আর ব্রেনে ঢুকে যাবে, আর আয়ত্ত হয়ে যাবে, তোমার সাথে মিশে যাবে, ব্লাডের সাথে মহাত্মা গান্ধী, ইতিহাসও মিশে যাবে। সেভাবে আমরা ইতিহাস ক্লাসটা আজকে নেব। দেখো, মহাত্মা গান্ধী ভারতের জাতির জনক, ভারতবর্ষের মানে একদম মানে প্রাণপুরুষ আর কি। জাতির জনক বললেও আমাদের যে মুদ্রা, সেই মুদ্রাতে ওনার ছবি আছে, আর বলার কিছু নাই। স্বচ্ছ ভারত অভিযানও গান্ধীজি, সব কিছুতেই গান্ধীজি এমন একজন রাজনীতি নেতা, যার ভাবনা, যার দর্শন, যার অভিজ্ঞতা সর্বোৎকৃষ্ট। এবং গান্ধীজির যে দৃষ্টিকোণ ভারতে এখনও চলছে, সেইটাই আমরা পড়ব আজকে। মহাত্মা গান্ধী পুরো জীবনী এবং ক্রিয়াকলাপ, স্বাধীনতা সংগ্রামের ভূমিকা, সিরিয়াল ক্লাস আসবে। তো ইনি 1869 সালের, সবাই জানো আমরা, 1869 সালের 2রা অক্টোবর জন্মগ্রহণ করেছিল। অবশ্যই আমাদের ন্যাশনাল হলিডে এবং পালনীয়, আমরা স্কুল কলেজে পালনীয় দিন করি, স্মরণ করি, গান্ধীজির তাৎক্ষণিক বক্তৃতা হয়। ইনি এই যে আমাদের গুজরাট ম্যাপটা তো অবশ্যই একদম ইন্ডিয়ার, হ্যাঁ, তো গুজরাট যেটা আছে, সেই গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন। বাবার নাম করমচাঁদ গান্ধী, নোট ডাউন করবে, করমচাঁদ। আর ইনি ছিলেন পোরবন্দরের একজন দেওয়ান, বড় খানদানি ফ্যামিলির ঘর, বড় লোক। পোরবন্দর যে ডিস্ট্রিক্ট, তার দেওয়ান ছিল ইংরেজদের সময়, 1869 সাল, বুঝছো তো। আর মায়ের, তাহলে বাবার নাম করমচাঁদ গান্ধী, মায়ের নাম পুতলিবাই। তারপর এইখানে রাজকোট বিভিন্ন স্থানীয় স্কুলে, ভালো স্কুলে পড়াশোনা করেছে ইংরেজদের সময়। তখন তো পাশ্চাত্য শিক্ষা ঢুকিয়ে গেছে, বুঝতে পারছি, 69 সাল, সেই রামমোহন আন্দোলনে ইন্ডিয়াতে পাশ্চাত্য শিক্ষা, অবশ্যই ইংরেজদের ভূমিকা। ইংরেজি পড়তে, ভালো স্কুলে পড়াশোনা করতে, পড়তে মেধাবী ছিল গান্ধীজি, পড়াশোনায় অনেক ভালো। রাজকোট এই স্থানীয় বিদ্যালয় পড়তে তখন তো বিয়ে জলদি হইতো, 13 বছর বয়সে আর বিয়ে হয়েছিল, হ্যাঁ, কস্তুরীবাইয়ের সাথে। স্ত্রীর নাম কস্তুরীবাই। বিয়ে হয়েছিল 13 বছর বয়সে। নিজের যখন গান্ধীজির 13 বছর বয়স, তখন বিয়ে হয়। এবং 4 জন ছেলে, 2 জন লাল আর 2 জন দাস। একটা হচ্ছে লালগুলা হচ্ছে, লেখো, হরিলাল, মতিলাল, 2টি লাল, বড় ছেলেটি হরিলাল, তারপরে মতিলাল, 2টি লাল আর 2টি দাস। একটা হচ্ছে রামদাস আর একটা হচ্ছে দেবদাস। এই 4 পুত্রের বাবা
13 বছর বয়সের বাবা, 4 পুত্র। এরপর যখন এইরকম জীবনযাপন করছিল, সাদামাটা জীবনযাপন, এরপরে 1800 চলে এলো 1888 সাল, তাই না? 1888 সাল না 87 সাল হবে, ইংল্যান্ডে চলে গেল পড়িতে। দেখো, ওর বাবার সাথে ইংরেজদেরই দেয়ান ছিল, ওর বাবার সাথে ইংরেজদের রিলেশন খুব ভালো। ইংরেজদেরই তো কাজ করতে, ইংরেজদেরই তো দেয়ানটা দেয়া, পোরবন্দরের যে দেয়ান ছিল তখন। এইটা ইউরোপ মহাদেশ, জানেন তো সবাই, ইউরোপ মহাদেশের এইটা লন্ডন, এইটা আমি ভারতটা এখন বলবো। ম্যাপটা খুব ইম্পর্ট্যান্ট হবে, এটা আমি মুছে দিচ্ছি। এটা ভারত, তো ভারতের এইখান থেকে চলে গেল এটা আফ্রিকা। আফ্রিকাও একটু পরে আমার খুব কাজে দিবে, আমি আফ্রিকাটা নিয়েও পড়াশোনা করবো। এটা সাউথ আফ্রিকার, এইটা সাউথ আফ্রিকা দেশ, রাজধানী জোহানেসবার্গ, আজকের দিনে জানো তো সবাই। শোনো, ইংল্যান্ড তখন সব দেশই দখল করে রেখেছিল, ভারতও দখল করে রেখেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সাউথ আফ্রিকাটা দখল করেছিল, আফ্রিকা মহাদেশে আরও অনেক দেশ দখল করেছিল। আজকের প্রসঙ্গ আমার এই দুটি দেশ, সাউথ আফ্রিকাও দখল করেছিল ইংরেজরা, আর ভারতও দখল করেছিল। তার মানে আমরা যার দ্বারা, আমাদের সরকার আর সাউথ আফ্রিকার সরকার একটাই, তার মানে এইটাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির, এইটাও ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে চলছে। তাহলে বলতে গেলে সেই সময় এই দুটো দেশ একই ছিল, আরে একই প্রশাসক তো, তাহলে কোনো ব্যাপার না, এখানের লোক এখানে চলে আসতো। তো গান্ধীজি কি পড়তে চলে গিয়েছিল, অনেকেই চলে গিয়েছিল, অনেকেই। গান্ধীজি এখানে উকিলাতে পড়েছিল, উকিলাতে পড়তে উকিলাতে পাস করে 1888 সালে গেল, 3 বছর উকিলাতে পড়ল। 1891 সালে আরো ঘুরে জैसे थे, অর্থাৎ আরো ঘুরে পোরবন্দরে রিটার্ন করল, ঘরে ছিল, ঘর ফিরে এসেছিল। তারপর এখানে এসে উকিলাতি করছিল, রাজকোট মাঝকোটে আর চলছিল না, মুম্বাই উকিলাতি চলছিল না, মানে ওর সেরকমভাবে চলছিল না মার্কেটটা। তখন দাদা ভাই আবদুল্লাহ একটা বিজনেস করতো সাউথ আফ্রিকাতে। বললাম তখন সাউথ আফ্রিকাতে অন্তত ভারতের 1 লাখ লোক থাকতো, ভারতের 1 লাখ লোক থাকতো কোথায়? সাউথ আফ্রিকাতে। আর সাউথ আফ্রিকায় তো কৃষ্ণাঙ্গ মানুষ ছিল, নেলসন ম্যান্ডেলার দল, আসল লোকগুলো। সাউথ আফ্রিকার আসল মানুষগুলো কালো মানুষ, সাউথ আফ্রিকায় সবাই একটু গায়ের বর্ণ কালো হয়, কৃষ্ণাঙ্গ মানুষ। আর ইংল্যান্ড জেলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ ভারতও যেমন আসছিল, এখানেও গিয়েছিল, তারা ছিল শ্বেতাঙ্গ, বুঝছো? আর ভারত থেকে 1 লাখ কর্মী গিয়েছিল এখানে কাজ করতে, বিভিন্ন কয়লা খনি, হীরা খনি, এইসবে কাজ করতে। এখানে হীরা পাওয়া যায়। ভারতে অনেক জনসংখ্যা তো, 1 লাখ লোক, প্রায় 1 লাখ সেই সময় কাজ করতে। তো তাদের বিভিন্ন তাদের এদের শ্বেতাঙ্গ তো কৃষ্ণাঙ্গ তো যুদ্ধ চলতো সাউথ আফ্রিকায়, আর ভারতীয়দের সঙ্গেও মনোমালিন্য ছিল। জোহানেসবার্গ এলাকায়, নাটাল, এইসব জায়গায়, কেপটাউন, ওই সব জায়গায় ওরা বসবাস করছিল। ট্রেন লাইন সব খুলে গিয়েছিল সেই সময় এখানে সাউথ আফ্রিকায়। ভারতও তো খুলে গিয়েছিল 1853 সালে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় ওদের যতটা উপনিবেশ ছিল, অস্ট্রেলিয়া, সবকেই রেল লাইন খুলে দিয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিরাট উন্নত, এইখান থেকে কন্ট্রোল করতে, এইটাকেও অস্ট্রেলিয়াকেও, আমার আজ অস্ট্রেলিয়া জানার দরকার নেই। তখন এই দাদা ভাই আবদুল্লাহদের সাথে রিলেশন খুব ভালো ছিল ওর বাবার। তারই সঙ্গে বলছে, ওরে ইয়ার তো উকিলাতি পাস করে আসিছে, তো উকিলাতি পাস করে আসি, তো ইয়ার অত চলছে না এখানে মার্কেট, ভালো উকিলাতি কোথায় চলবে? বুঝো বাবারি, সাউথ আফ্রিকাতে দমে ঝগড়াঝাটি চলছে, ঝগড়াঝাটি যেখানে সেখানে উকিলাতির গরম মার্কেট চলবে। তো বলছি ওখানে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ ভারতীয়দের সঙ্গে অত্যাচার পুরো চলছে। আর ভারতীয়রা সব যারা গেছে সব বড় লোক ছিল, মানে ব্যবসা বাণিজ্য করতে গেত, কিন্তু ইংরেজ সরকার ইয়ারকে লেবার হিসাবে দেখত, বুঝতে পারছো? ইংরেজ সরকার ইয়ারাকে লেবার হিসাবে দেখতো, ইয়ারাকে একদম মানে লো লেভেলের মানুষ হিসাবে দেখতো এখানে, মানে সেই রকমভাবে সমান সুযোগ সুবিধা পাইতো না সামাজিক, এরাকে মাইগ্রেন্ট ওয়ার্কার হিসাবে দেখতো, বুঝতে পারছো? মানে একদম নিম্নবর্গের কর্মী এই সব পরিচয় ছিল। ওই স্টেম লাগায় ঘুরে বলতে হইতো যেখানে সেখানে, অত সম্মান নাই, ভালো ট্রেনের সিট পাইতো নাই, ভালো সামাজিক স্থান পাইতো নাই, ভালো ওদের ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়তে পারতো নাই, মানে দ্বিচারিতে ছিল আর কি। ইংরেজ যারা এখানে চালাইতো তাদের সুযোগ সুবিধা বিরাট, শ্বেতাঙ্গদের বিরাট সুযোগ সুবিধা, আফ্রিকার জেলা স্বয়ং কৃষ্ণাঙ্গ তাদেরও সুযোগ সুবিধা নেই, আর ভারত থেকে যে 1 লক্ষ কর্মী গেছে তাদেরও সুযোগ সুবিধা একদম কম ছিল, মাইগ্রেন্ট ওয়ার্কার হিসাবে ওদের পরিচয় ছিল। তো এইটার এগেনিস্টেই এরা বিভিন্ন কেস ফেস করতো, এরা অত্যাচার করা হইতো, না কাজ করলে বেশি কাজ করাইতো, কম বেতন দিত, থাকার জায়গা ভালো না, খাওয়ার পরিমাণ ভালো না, সামাজিক ব্যবস্থা ভালো না, পরিবহন ব্যবস্থা ভালো না, স্বাস্থ্য ভালো ছিল না, কোনো কিছুই এদের ভালো ছিল না, এদের বাজার ভালো ছিল না, নিম্ন বর্গের সব জিনিসপত্র দিত, সামাজিক মর্যাদাটা একদম ছিল না। তারই এগেনিস্টে গান্ধীজি উকিল হিসাবে গিয়েছিল, ওই দাদা আবদুল্লাহ নিয়ে গিয়েছিল, কেস ফেস করতো। গান্ধীজি যাই পরে তো ছাড়ার পাত্র লয়, ও শুরু করে দিল নাটাল কংগ্রেস। তথ্য লেখো 94 সাল 1800 নাটাল ইন্ডিয়ান কংগ্রেস, বাস একটা পার্টি খুলে দিল, এখানে রাজনৈতিক দল খুলে দিল, একটা সংস্থা খুলে দিল। এইটা 1894 সালটা লিখতে হবে। এইখানে লাখো লাখো ইংরেজ
ইংরেজদের যে প্রতিবাদের নীতি, ব্যানার ট্যানার নিয়ে ধর্মঘট মিছিল মিটিং এইসব করতে লাগলো, বিভিন্ন ধরনের প্রতিবাদ শুরু করলো যাতে করে অত্যাচারটা কমে যায়। এবার নাটাল কংগ্রেসের একটা বিরাট ভূমিকা ছিল 1894 সালে। এই নাটাল কংগ্রেস নিয়েই প্রতিবাদটা প্রথম গান্ধীজি চালাচ্ছিল এবং নিজে উকিলাতে ছিল, কোর্টেও লড়িত, কোর্টেও বিচার ব্যবস্থা হইতো, কোর্টেও ইয়ারাকে মানে ইয়াদের জন্য খেটে গেছে পুরা, এই ইন্ডিয়ার যে লোকগুলো ছিল এখানে, আর প্লাস কৃষ্ণাঙ্গদের জন্য লড়িয়েছিল। গান্ধীজি একবার ট্রেনে যেতেছিল পিটসবার্গ থেকে, ডারবান থেকে পিটসবার্গে যেতেছিল, তখন ওকে একটি স্টেশনে পিটার মেরিনবার্গ বলে একটা স্টেশনে ট্রেন থেকে ফেলে দিয়েছিল। লেখো, স্টেশনটার নাম ছিল পিটার মেরিনবার্গ। এখনও গান্ধীজির স্মৃতিতে এটা আসেই, জিকেতে পড়ে যায় কোনো সময়। স্টেশনটার নাম কী ছিল? পিটার মেরিনবার্গ। সেই স্টেশনে গান্ধীজিকে ট্রেন থেকে ফেলে দিয়েছিল ইংরেজ একটা সাহেব। তো তখন থেকে গান্ধীজির নিজেরও একটা পার্সোনাল রাগও ছিল, তার জন্য গান্ধীজি একদম মনে প্রাণে সমর্পণ করেছিল যে এই অত্যাচারের হাত থেকে এই ভারতীয়দের, প্রবাসী ভারতীয়দের এবং আফ্রিকার যে আদিবাসী কৃষ্ণাঙ্গ তাদের উদ্ধার করবে, তাদের জীবনযাপন প্রণালীর বিরুদ্ধে বিপ্লব আন্দোলন ধর্মঘট চলবে। বাস এই করতে করতে একটা জিনিস ঘটেছিল, এখানে একটা যুদ্ধ লেগেছিল ইয়াদের নিজেদের। এই যুদ্ধটা ছিল বোরার যুদ্ধ, ঠিক আছে, বোয়ার যুদ্ধ। ইয়াদের নিজেদের মধ্যে একটা যুদ্ধ চলেছিল, বোয়ার যুদ্ধ। সেই বোয়ার যুদ্ধে অনেক লোক মারা গেছিল, অনেকের ক্ষতি হয়েছিল। তখন গান্ধীজি একটা অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়েছিল। গান্ধীজি মানে খুব দরদি ছিল, মানুষকে হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুলেন্স নিজে কাজ করেছিল। তখন তদানীন্তন যে ইংরেজ সরকার ছিল, লর্ড হার্ডিঞ্জ, গান্ধীজিকে কিন্তু কাইজার ই হিন্দ অর্থাৎ ভারত কেশরী উপাধি দিয়েছিল লর্ড হার্ডিঞ্জ। এটা মোটামুটি প্র্যাকটিকুলার সাল না জানলেও তুমি লেখো 1899 বা 1900 সালে হয়েছিল ঘটনাটা। আর বোয়ার যুদ্ধ 97-96 হয়েছিল। ওটা ইংরেজদের নিজেদের পার্সোনাল যুদ্ধ ছিল কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গদের সাথে। সেই যুদ্ধে মানুষ মারা গেছিল, অনেক ইংরেজও মারা গেছিল। ইংরেজের অনেক আনফিট হয়ে গেছিলো, পা ভেঙে গেছিলো, ঠ্যাং ভেঙে গেছে কারো, তারাকে হসপিটালে নিয়ে গিয়েছিল, অ্যাম্বুলেন্স পরিষেবাটা দিয়েছিল। ওই বোয়ার যুদ্ধের হতপীড়িত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত সেই মানুষগুলোকে শুশ্রূষা দিয়েছিল, সেবা দিয়েছিল কে? গান্ধীজি অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়েছিল। তা সেই জন্য ওকে কাইজার ই হিন্দ এই উপাধিটা দেওয়া হয়েছিল ইংরেজ সরকার কর্তৃক, কাইজার ই হিন্দ। অর্থাৎ নাটাল কংগ্রেস সবাই এখানে কিন্তু সেই সময় ভুলে গিয়ে একটা টিম করেছিল 1200 জনের নাটাল কংগ্রেস থেকে একদম পুরা, এবং তারা এই বোয়ার যুদ্ধে হেল্প করেছিল সবাইকে। তখন দেখে না কে শত্রু কে মিত্র, ওসব দেখে না। কাইজার হিন্দ এইটাকে ভারত কেশরী বলা হয়। এইটা দিয়েছিল মোটামুটি 1899-1900 সালে। বাস এমনি করে আন্দোলন চলছিল। তারপর বোয়ার যুদ্ধ থেমে গেল। তারপর গান্ধীজি সিভিল ডিসঅবিডিয়েন্স, সবিনয় অবজ্ঞা বলে একটা বই পড়লে, যেটা থারুর লেখা। এটা গান্ধীজির মনকে পরিবর্তন করলে অনেক। সত্যাগ্রহের ব্যাপারে গান্ধীজিকে নিবেদন করলে, সত্যাগ্রহ অর্থাৎ সত্যের জন্য আগ্রহ, অর্থাৎ সত্যের জন্য কোনো আন্দোলন করা, যতক্ষণ পর্যন্ত আন্দোলনটা থেকে উঠে আসবো না, এবং একদম আন্দোলনের প্রতি মন থেকে একদম চাইবো যে এই আন্দোলনটা আমরা করব এবং এই আন্দোলনের থেকে মানুষকে পরিষেবা দেবো, এই আন্দোলনটা করে পরে। তারপর এইখান থেকে একটা আনটু দিস লাস্ট এই বই লিখলো। সবিনয় অবজ্ঞা বইটা তো পড়েইছেই, সবিনয় অবজ্ঞা। আমি এখন ইংল্যান্ডের ম্যাপটা মুছে দিচ্ছি, আফ্রিকার ম্যাপটা পরে বড় করে রাখবো। তাহলে সবিনয় অবজ্ঞা বইটার নাম ছিল সিভিল ডিসঅবিডিয়েন্স। এই বইটা থারুর লেখা। এই বইটার বাংলা নাম হচ্ছে সবিনয় অবজ্ঞা। এইটা পড়ে গান্ধীজির একদম ফিলোসফিটাই চেঞ্জ হয়ে গেছিল, সত্যাগ্রহ সম্বন্ধে দারুণ ধারণা পেয়েছিল। আর একটা বই লিখেছিল এখানে আনটু দিস লাস্ট। এই বইটা ছিল রাসলির লেখা। এই বইটা পড়ে এমন মানসিকতা চেঞ্জ হলো যে 1904 সালে ফিনিক্স আশ্রম গড়ে তুললো এখানে। ফিনিক্স বলে একটা জায়গা ছিল এখানে, ছোটোখাটো জায়গা, আফ্রিকার শহর টাইপের। সেখানে অনেক ভারতীয় লোক বাস করত। সেইখানে একটা ফিনিক্স আশ্রম খুলল। সেইখানে সত্যাগ্রহের কর্মসূচি কীভাবে কী আন্দোলন করা হবে, কী করে কী করা হবে, সব করেছিল। আর একটা কথা, মাঝে 1903 সালে, মাঝে তথ্য সব লিখবে, 1903 সালে ইন্ডিয়ান ওপিনিয়ন বলে একটা পত্রিকা ছাপাইল। ইন্ডিয়ান ওপিনিয়ন, এই পত্রিকাটা 4টে ভাষায় রচনা করা হইতো। একটা ইংলিশ ভাষায় সাপ্তাহিক পত্রিকা ছিল, এটাও লিখবে, সপ্তাহে একবার বেরোইতো। তামিল ভাষায় বেরাইতো, ভারতের লোকও পড়িত এটা গুজরাটি ভাষাতেও হইতো, আর হিন্দি ভাষায়। এই 4টা ভাষায় এই পত্রিকাটা, সাপ্তাহিক পত্রিকা বেরোতো, ইন্ডিয়ান ওপিনিয়ন। এইখানে সাউথ আফ্রিকাতে ইন্ডিয়ানরা কী সুবিধা পাচ্ছে না, কী দুঃখ, সেটা ভারতের লোকও পড়িছে, প্রেসটা ভারতও আসতো এটা। আর সাউথ আফ্রিকার ভারতীয়রাও পড়িত। ফলে ইংরেজি ভাষাও ছিল, ইংরেজরাও পড়িত। ফলে ইংরেজদের প্রতি একটা
ইংল্যান্ডের লোক যখন পড়েছে তখন ইংরেজদের প্রতি একটা সবারই খারাপ লাগছে যে এরা অত্যাচার করছে, এরা সব মানুষকে সমান সুযোগ অবজ্ঞা করছে, অবহেলা করছে, নিপীড়িত করছে, মাইগ্রেন্ট কর্মী হিসাবে বিবেচনা করছে, সামাজিক মর্যাদা দিচ্ছে না ভারতীয়দের। তো সেই জন্যে গান্ধীজি এই ওপিনিয়ন পত্রিকাটা খুব কাজ করেছিল। 1903 সালে গান্ধীজি সম্পাদক ছিল ইন্ডিয়ান ওপিনিয়ন, ইম্পর্টেন্ট খুব, 1903। তারপর 1904 ফিনিক্স আশ্রম গড়ে তুলল, যেটা মূলত এই আনটু দিস লাস্ট এই বইটা পড়ে ফিনিক্স আশ্রমটা ওর মানসিকতা জেগেছে, এবং এইটাতেই সত্যাগ্রহ প্রথম সমর্পণ করেছিল যে সত্যাগ্রহ আন্দোলন করব। তারপর বিভিন্ন জায়গায় সত্যাগ্রহ অসহযোগ আন্দোলন শুরু করেছিল, অসহযোগ টাইপের গান্ধীজি যেমন করে, সহযোগিতা করব নাই, ওদের কাজ করব নাই, আর নির্দিষ্ট কাজের দাবিতে আন্দোলন, ধর্মঘট, এইসব ইন্ডিয়ান যারা কর্মী তাদেরকে দিয়ে করানো হইতো, কেস লড়িত, নিজে তো উকিল ছিল, ওদের হয়ে কেস লড়িত, ওরা হেল্প দিতে অনেক। এই আশ্রমটাতে এইসব ছিল, এই কর্মসূচিগুলো গ্রহণ করার জন্যই ফিনিক্স আশ্রম গড়ে তোলে। যাই হোক, গান্ধীজিকে মনে হচ্ছে 1906 সালে ইংরেজরা কিন্তু ওইখানে জেলে পুরেছিল, ওইখানে সাউথ আফ্রিকার যে ইংরেজ তারা জেলে পুরেছিল মোটামুটি 2 বছর, 1908 অব্দি জেলেই ছিল। তারপরে জেল থেকে এই তো কোনো আন্দোলন অহিংস করে নাই, হিংসা করে নাই কোনো দিন, ফলে 1906-08 পর ওকে ছাড়ানো হয়েছিল জেল থেকে গান্ধীজিকে, এরকম জেলে ছিল। তারপর গান্ধীজি আরেকটা বই পড়েছিল সেই সময়, রুশ লিও টলস্টয়ের লেখা, এটা খুব ইম্পর্টেন্ট, দ্য কিং অফ গড ইজ উইথ ইন ইউ। এই বইটা দ্য কিংডম অফ গড ইজ উইথ ইন ইউ, এই বইটা পড়ে ওর দৃষ্টিভঙ্গি পুরো চেঞ্জ হলো। লিও টলস্টয়ের প্রতি একদম মানে আবেগ চলে এসছে। রাশিয়ার একজন বিখ্যাত সাহিত্যিক ছিল লিও টলস্টয়। তো সেইখান থেকে ভাবনা করে 1910 সালে লিও টলস্টয় আশ্রম খুলল, টলস্টয় ফার্ম। এটা জোহেন্সবার্গের কাছে খুলেছিল আফ্রিকাতে। আফ্রিকার ম্যাপটা একটু আঁকি, এই বইটা সবাই তথ্যগুলো লিখবে, তথ্যটা মোবাইলে দেখো লেখাতেও আসছে, আর আমি বোর্ডে যদি না লেখা বুঝেছি মোবাইলে লেখাটা দেখে করো। আফ্রিকা মহাদেশের এইখানে জোহেন্সবার্গ সাউথ আফ্রিকার এখন রাজধানী, সেই কাজটাতে টলস্টয় ফার্মটা গড়ে তুলেছিল 1910 সালে, এবং এইখানে পুরোপুরি অহিংস। এবং আরেকটা জিনিস, এইখানে নিজে আটা পিসত, নিজে রুটি খাইতো, মানে স্বাবলম্বী ভাবনা লিও টলস্টয়ের থেকে পেয়েছিল যে স্বাবলম্বী, আমি সব নিজে, এবং ভালো জিনিস খাবো, স্বদেশি জিনিস করব, বিদেশি বর্জন করব। সাউথ আফ্রিকার মানুষকে এটা প্রভাবিত করেছিল, কৃষ্ণাঙ্গ মানুষকে এটা প্রভাবিত করেছিল। এখান থেকে স্বদেশি আন্দোলন শুরু হয়ে গিয়েছিল সাউথ আফ্রিকাতে পুরো। কৃষ্ণাঙ্গরাও আন্দোলন করেছিল, মানে ত্রাহি তারাই র বয়ে গিয়েছিল ইংরেজদের। লিও টলস্টয় আশ্রম থেকে যেসব ডিসিশন নিতেছিল, গান্ধীজি নিজে আটা চাষ করতো, রুটি খাইতো, গায়ের দুধ খাইতো, গায়ে প্রতিপালন করতো। এমনি তো নিরামিষ ছিল গান্ধীজি, গুজরাটের বেশিরভাগই লোক নিরামিষ হয়, তো গায়ে প্রতিপালন করতো, ফল খাইতো, ঠিক আছে। পোশাক পরিচ্ছদ, সুতার পথ্য, সব পোশাক পরিচ্ছদ, তাঁত শিল্প গড়ে তুলেছিল, চরখা গড়ে তুলেছিল, একদম পুরাপুরি এই জিনিসটাই সবরমতী আশ্রমে পরে এসে ভারতে এসে করেছিল। এই ভাবনাটাই টলস্টয় ফার্মের যে ভাবনাটাই পরে যখন ইন্ডিয়াতে এসেছিল গান্ধীজি 1915 সালের পর, তখন ওই সবরমতী আশ্রমও এই জিনিসটাই করেছিল। স্বাবলম্বী অহিংস আন্দোলন করেছিল, এবং সত্যাগ্রহ, এবং সব নিজের কাজ নিজে করা, আর ভালো জিনিস খাওয়া, দেশীয় জিনিস খাওয়া, কেমিক্যাল জিনিস না খাওয়া, দেশীয় জিনিস ব্যবহার করা। এই ভাবনাগুলো লিও টলস্টয়ের ওই বই থেকে, এই দ্য কিংডম অফ গড অফ উইথ ইন ইউ এই বই থেকেই পেয়েছিল। আর গান্ধীজির নিজের আত্মজীবনী তো জানি, মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, এই বইটা গান্ধীজির নিজের আত্মজীবনী। এটা আমি শেষে বলবো যখন গান্ধীজি পড়া আমার সিরিজটা শেষ হবে। তারপর মোটামুটি ওই টলস্টয় ফার্ম থেকে বিভিন্ন কার্যকলাপ করছিল, তাতে ইংরেজরা অনেক মাইনেও নিয়েছিল, আর ইংরেজরা এই ইন্ডিয়ানদের যথেষ্ট মর্যাদা দিয়েছিল, উচ্চপদ ইন্ডিয়ান বা কৃষ্ণাঙ্গদের নিয়োগ হয়েছিল, নেলসন ম্যান্ডেলাও এখানে অংশগ্রহণ করেছিল। আর তারপর থেকে আস্তে আস্তে সব কিছুই মোটামুটি গান্ধীজি জয়লাভ করেছিল এইখানে। ইংরেজরা সব মাইনে নিয়েছিল পরবর্তীকালে। এই আন্দোলনটা যথেষ্ট সাকসেসফুল হয়েছিল। প্রতিটা আন্দোলনের ধারাবাহিক আন্দোলন, সাউথ আফ্রিকায় একটা বিপ্লব এসেছিল, ইন্ডিয়ান যারা লেবার এবং কৃষ্ণাঙ্গ লেবার সবাই সমান সুযোগ সুবিধা পাইতে শুরু করেছিল। গান্ধীজির মোটামুটি এখানে যা কর্মকলাপ তাতে শেষ হয়েছিল। তখন মহামতি গোখলে, তখন তো ভারতের রাজনৈতিক অবস্থা বুঝছে, 1915 প্রথম বিশ্বযুদ্ধ চলছে, ওইদিকে প্রথম বিশ্বযুদ্ধ চলছে। ইংরেজরা এই সময় এখানে লুট ঝাড়ি দিয়েছিল, বলেছিল প্রথম বিশ্বযুদ্ধের পরেই স্বাধীনতা দিয়ে দেবো। স্বাধীনতা আন্দোলন চলছে, ভারতে কংগ্রেস পার্টি পুরো চালাইছে, ভারতের কংগ্রেস, এটা ভারতের জাতীয় কংগ্রেস, নাটাল কংগ্রেস নয়, এটা ভারতের জাতীয় কংগ্রেস। ভারতে তো বিপ্লব চালাইছে, এই কথাটা বুঝতে পারছো? ভারতের জাতীয় কংগ্রেস সেই সময় ভারতের বিভিন্ন বিপ্লব করছে, মরছে। এটা ভারত।
তখন ভারত পাকিস্তান ভাগ হয় নাই। ভারতের জাতীয় কংগ্রেস পুরা বিপ্লব করছে 1915 সাল পর্যন্ত। 1927 সালে নরমপন্থী চরমপন্থী কংগ্রেস ভেঙে গেছে। সেই সময় অনেকেই জেলে গেছে, বাল গঙ্গাধর তিলক। আর প্রথম বিশ্বযুদ্ধের ভারতের অনেক লোক ওরা হেল্প করছিল ওইদিকে। সেই সময় মহামতি গোখলে মানে ওই গোপাল কৃষ্ণ গোখলের আন্ডারে 1915 সালের 9ই জানুয়ারি গান্ধীজিকে ভারতে আসছে। এবং সেই দিনটা স্মরণ করে 2003 সালে রিসেন্ট অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিল তখন এই দিনটাকে নন রেসিডেন্ট ইন্ডিয়ান দিন হিসাবে পালন করা হয়। 9ই জানুয়ারিটাকে প্রবাসী ভারতীয় দিবস এখন আমরা পালন করি। ওই দিনটা 9ই জানুয়ারি 1915 সালে আসার পর মোটামুটি গান্ধীজি এখানে সবরমতী আশ্রমে আশ্রম খুলে গেছিল। সবরমতী নদীর তীরে একটা আশ্রম খুলেছিল, একদম টলস্টয় আশ্রমের মতন। তারপর ইন্ডিয়া এসে পরে এবারে কী কাজ করবে, কোথায় কীভাবে আন্দোলন করবে, পরপর ক্লাস আসতে থাকবে। আজকের ক্লাসটা অনেক কনসেপশন দেবে গান্ধীজি সম্বন্ধে। গান্ধীজি তাহলে ওইখানে কী কী করেছিল, ফিনিক্স সিরিয়াল আমি এবার বলছি। 93 সালে সাউথ আফ্রিকা গেছে, 94 নাটাল কংগ্রেস। বোয়া আন্দোলনকে হেল্প করেছিল 1899 সালে, 1899 বা 1900 সালে কাইজারি হিন্দ উপাধি পেয়েছিল। 1903 ইন্ডিয়ান ওপিনিয়ন, 1904 ফিনিক্স আশ্রম, 1906 জেলে যায়, 1908 থেকে জেল থেকে বেরায়, 1910 টলস্টয় আশ্রম, 1915 9 জানুয়ারি ইন্ডিয়া রিটার্ন। এইটুকু মনে রাখতে হবে। আর মা বাবার নাম, ছেলের নাম, এগুলো অত ইম্পর্টেন্ট নয়। এই শোটটা তোমাকে করতে হবে। নাটাল কংগ্রেস খুব ইম্পর্টেন্ট, ফিনিক্স আশ্রম, টলস্টয় আশ্রম আর ইন্ডিয়ান ওপিনিয়ন বইটা। বাস গান্ধী সাউথ আফ্রিকাতে 4টা জিনিস খুব ইম্পর্টেন্ট। আর ওই 3 জনের বই পড়াটা, এটা তো সাউথ আফ্রিকার নয়, যাদের বই পড়েছে তারা সাউথ আফ্রিকার নয়। সিভিল ডিসওবিডিয়েন্স, যেটা সবিনয় অবজ্ঞা, দ্য কিংডম অফ গড অফ উইথ ইন ইউ, লিও টলস্টয়ের লেখা, এটা টলস্টয় আশ্রমটা খুলেছে। আর ফিনিক্স আশ্রমটা কোন মোটিভেশনে খুলেছিল, আনটু দিস লাস্ট, রাসলির লেখা বইটা মোটিভেশন দিয়েছিল ওকে, তারপরে ও ফিনিক্স আশ্রমটা গড়িত ছিল। ওই বইগুলো পড়েই তখন মডেল, তখন তার কোনো সিনেমা ছিল না, বিভিন্ন সাহিত্যিক, গোটা পৃথিবীর সাহিত্যিকের বই সবাই পড়িত। আর গান্ধীজি ইংলিশ জানতো, যেহেতু ইংল্যান্ড গিয়েছিল, ইংল্যান্ডেই তো পড়াশোনা করেছে উকিলাতিটা 3 বছর, তখনই অনেক মানুষের প্রভাব পাইছিল। এইভাবে এবারে ইন্ডিয়া এসে পড়ে গান্ধীজি কীভাবে আন্দোলন শুরু করবে, কীভাবে চালাবে, কোন দৃষ্টিকোণে চালাবে, আমরা ধারাবাহিক পড়ব। একদম একটা আন্দোলনও বাদ যাবে না। একদম খেদা সত্যাগ্রহ, ছোটোখাটো আইন অমান্য, অসহযোগ, ভারত ছাড়ো তো পড়বই আমরা। ছোটোখাটো যে আন্দোলনগুলো গান্ধীজির, সেগুলো আমরা পড়ব। ঠিক আছে, তেভাগ আন্দোলনের কী করে ভূমিকা, খেদা সত্যাগ্রহ, আমেরিকাতে কটন মিল, সব আন্দোলন আমরা পরপর ক্লাস আসবে। আরও 3টি প্রায় বা 4টি ক্লাসের মধ্যে পুরো গান্ধীজিও পড়া হয়ে যাবে, সাথে সাথে আমার ইতিহাসটাও পড়া হবে। গান্ধীজিকে কেন্দ্র করেই তো ইতিহাস ভারতের 1915 সাল থেকে 1947 সাল তো গোটা ইতিহাসটাই গান্ধীজি কেন্দ্রিক। ফলে গান্ধীজির জীবনীটা যদি আমি পড়তে থাকি, ইতিহাস তো অটোমেটিক কনসেপশন চলে আসবে। আর থরলি সাল, সিরিয়াল সাল বলা হবে এখানে। এমন নয় যে 1923টা আগে বলবো, 1924টা পরে বলবো, ওইভাবে হবে না। একদম সিরিয়াল সাল দিয়ে পড়ানো হবে। ভালো থাকবে সবাই। ক্লাসের তথ্য 4-5টা নোট করো, বাকি কনসেপশনটা ব্রেনে চাপাও এবং তাৎক্ষণিক বক্তৃতা দাও। খাতায় সব কিছু লেখার দরকার নেই। ওকে।